ফ্রেন্ডস, আজকে আমরা ক্লাস 9-এর নবম যে আমাদের স্কুলের সেটটি ছিল ফিজিক্যাল সায়েন্সের, তার প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। দেখে নাও যে আমাদের প্রথম প্রশ্ন কি বলেছিল, যে এনটিপিতে 56 গ্রাম নাইট্রোজেনের আয়তন কত হয়। তাহলে দেখো যে 56 গ্রাম যে নাইট্রোজেনের আয়তন নির্ণয় করতে গেলে আমাকে জানতে হবে কি নাইট্রোজেনের পারমাণবিক ভর, সেটা কত হয় 14 গ্রাম। এবার এখানে আমাদের কটা আছে না, দুটো নাইট্রোজেন পরমাণু মিলে একটা নাইট্রোজেন অণু গঠিত হচ্ছে, তাহলে 2 গুণিত 14 মানে আমরা লিখতে পারি এখানে 28 গ্রাম। এবার এই 28 গ্রামের আয়তন আমরা জানি কত হয় 22.4 লিটার। 28 গ্রামের আয়তন আমরা জানি 22.4 লিটার। তাহলে 56 গ্রামের আয়তন কত হবে, তাহলে 22.4 বাই 28 ইন্টু 56 মানে হয়ে যাবে আমাদের 44.8 লিটার। তাহলে এখানে আমাদের অপশন বি হবে সঠিক উত্তর। একই রকম ভাবে আছে পরের প্রশ্নটাও, যে এসটিপিতে একটি গ্যাসের আয়তন দেওয়া আছে, তার ভর দেওয়া আছে 56 গ্রাম। তাহলে আমরা জানি কি যে এসটিপিতে যে কোনো গ্যাসের আয়তন হয় 22.4 লিটার। তাহলে 44.8 লিটার এইটার যে ভর সেটা বলে দেওয়া আছে 56 গ্রাম। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে 1 লিটারের ভর কত হবে না 56/44.8। তাহলে 22.4 লিটার এই আয়তনের ভরটা কত হবে না 56/44.8 ইন্টু 22.4। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলে এটা হয়, আর 2 28-এ 56 হয়। তাহলে দেখা যাচ্ছে যে 28 গ্রাম হবে তার। এবার এখানে আমাকে সংকেত চেয়েছে, তাহলে আণবিক ভরটা আমরা পেলাম 28 গ্রাম। তাহলে এখানে দেখা যাচ্ছে নাইট্রোজেনের কত হয়, একটা নাইট্রোজেনের 14, দুটো নাইট্রোজেনের 14 দুগুণে 28। CO2-র ক্ষেত্রে আমরা জানি কত হয়, কার্বনের 12, অক্সিজেনের 32 মানে 44। তাহলে এটা হবে না। NH3-র ক্ষেত্রে যদি চেক করতে চাও তাহলে 14 প্লাস 1 ইন্টু 3 মানে 17, এটাও হবে না। আর অক্সিজেনের যদি দেখা হয় তাহলে অক্সিজেনের হয় 16 ইন্টু 2 মানে 32, তাহলে এটাও হবে না। তাহলে আমাদের এই আণবিক ভরের সাথে এখানে কার সংকেত মিলছে না নাইট্রোজেনের, তাহলে এর অ্যান্সারটা হবে নাইট্রোজেন। নেক্সট বলেছে যে স্থিতিস্থাপক গুণাঙ্কের এসআই একক। তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্ক কিভাবে আসে না, স্থিতিস্থাপক গুণাঙ্ক আমরা জানি যে পীড়ন বাই বিকৃতি এর যে অনুপাত তাকে আমরা কিন্তু স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে থাকি, পীড়ন বাই বিকৃতি। এবার বিকৃতি যেহেতু দুটো রাশির অনুপাত হয় তার জন্য এর কোনো একক নেই, তাহলে পড়ে থাকছে পীড়ন। তাহলে পীড়ন সমান আমরা জানি কি হয়, একক ক্ষেত্রফলের যে বল প্রয়োগ করি মানে F/A। তাহলে F/A মানে কি বোঝায়, আমরা এটাও জানি যে চাপের এককের সাথে সমান। তাহলে বলের এসআই একক কি হয় নিউটন, এবং ক্ষেত্রফলের এসআই একক মিটার স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের হবে নিউটন মিটার টু দি পাওয়ার -2 হবে এটার অ্যান্সার। বৃষ্টির ফোঁটা গোলাকার হয় যে ধর্মের জন্য, তার এটার অ্যান্সার আমরা কি লিখবো পৃষ্ঠটানের জন্য। দ্রাব্যতার একক কি লিখতে পারি না, দ্রাব্যতার একক আছে গ্রাম পার সিসি আছে, কেজি পার মিটার স্কোয়ার আছে, আর একক বিহীন আছে। তাহলে আমরা পড়েছি যে দ্রাব্যতার একক গ্রাম পার লিটার হয়ে থাকে। তাহলে এখানে যদি অপশন দেখা হয় তাহলে আমরা এখানে বলবো যে দ্রাব্যতার একক কিন্তু একক বিহীন হয়ে থাকে। লাল লিটমাসকে নীল করে, এদের মধ্যে কার দ্রবণ লাল লিটমাসকে নীল করবে, এদের মধ্যে লালকে নীল করে সে হচ্ছে ক্ষার। তাহলে এদের মধ্যে ক্ষার কে হবে না সাবান জল। নেক্সট আছে প্রদত্ত কোনটি একটি অ্যাসিড লবণ। তাহলে দেখে নেওয়া যাক কোনটি অ্যাসিড লবণ। তো দেখো এখানে অ্যাসিড লবণ আমাদের হচ্ছে, দেখতে পাচ্ছ যে NaH2PO2, NaH2PO2 অর্থাৎ অপশন এ। কারণ এখানে H2PO2 মাইনাস আয়নটি একটি অ্যাসিডিক হাইড্রোজেন ধারণ করছে। 8-এর দাগে ছিল যে m ভরের একটি বস্তুর গতিশক্তি যদি E হয় তাহলে ওই বস্তুর ভরবেগ কত হবে না √2m। এটা আমরা সকলেই প্র্যাকটিস করেছি এবং এটি 2 নম্বরের প্রশ্নেও এসে থাকে। নেক্সট চলে আসো গ্রুপ বি। গ্রুপ বিতে বলেছে যে বল আর সরণের মধ্যবর্তী কোণের মান কত হলে কার্য শূন্য হয় এবং পৃষ্ঠটানের মাত্রীয় সংকেত। তাহলে দেখো না, বল আর সরণের মধ্যবর্তী কোণের মান কত হতে হবে না 90 ডিগ্রি যদি হয় তাহলে কার্য শূন্য হয়। কারণ আমরা পড়েছি যে ডাব্লু সমান কি লেখা হয়ে থাকে না FS cos থিটা। তাহলে এখানে আমি যদি বসাই যে FS cos 90, এবার cos 90-র মান কত হয়ে থাকে, cos 90-র মান 0 হয়ে থাকে। তাহলে FS ইন্টু 0 মানে কি হয়ে গেল ডাব্লুটা 0 হয়ে গেল, কার্য আমাদের শূন্য হচ্ছে। নেক্সট আছে যে পৃষ্ঠটানের মাত্রীয় সংকেত। পৃষ্ঠটান কি লেখা হয় না বল বাই দৈর্ঘ্য, বল বাই দৈর্ঘ্য, এটা হয় পৃষ্ঠটান। এবার বল মানে হচ্ছে mLT⁻², বাই দৈর্ঘ্য মানে L। তাহলে দেখতে পাচ্ছি একটা L একটা L ক্যান্সেল, তাহলে পড়ে থাকবে কি MT⁻²।
একটা রাবার ব্যান্ড এবং একটা ইস্পাতের তারের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক হয়? অবশ্যই ইস্পাতের তার হচ্ছে আমাদের বেশি স্থিতিস্থাপক। ঘাত একটি কি জাতীয় রাশি? না, ঘাত একটি ভেক্টর রাশি। নেক্সট আছে যে প্লবতা কোন অভিমুখে ক্রিয়া করে? সর্বদা আমরা জানি যে ঊর্ধ্ব অভিমুখে ক্রিয়া করে। এবং বার্নৌলির নীতি কোন রাশির সংরক্ষণের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে? না, এটি শক্তি সংরক্ষণের নীতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে। কারণ আমরা পড়েছি যে একক আয়তনের স্থিতিশক্তি, গতিশক্তি, যেমন হাফ রো ভি স্কোয়ার ছিল প্লাস রো জিএইচ ছিল প্লাস পি, অর্থাৎ গতিশক্তি, স্থিতিশক্তি আর চাপ শক্তির যে সমষ্টি সেটা হয়ে থাকে ধ্রুবক। এটা পড়েছিলাম। তাহলে এটা শক্তি সংরক্ষণ সূত্রের উপর ভিত্তি করে তৈরি হচ্ছে। তারপরে বলেছে 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট হয়? না, 746 ওয়াট। টিএনটি, এই বিস্ফোরক প্রস্তুতিতে আমরা কি ব্যবহার করব? না, নাইট্রিক অ্যাসিড আমরা ব্যবহার করবো বা HNO3। প্রলম্বনের একটা উদাহরণ কি হতে পারে? না, একটা চুন জল বা কাদা জলকে আমরা প্রলম্বনের উদাহরণ বলতে পারি। এবং আর গ্রুপ বিতে আরো একটি প্রশ্ন ছিল যে 9 গ্রাম জলীয় বাষ্পে উপস্থিত অণু আর 17 গ্রাম যে NH3 আছে তাতে কতগুলো অণু আছে সেটা হিসাব করার জন্য। তাহলে দেখো যে 9 গ্রাম জলীয় বাষ্প, এমনিতে জল মানে হয় 18 গ্রাম, 18 গ্রাম। এবার 18 গ্রাম মানে তাতে থাকবে আমাদের অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে এখানে বলা আছে 9 গ্রাম, তাহলে 9 গ্রামে কতগুলো থাকবে? তাহলে 9 গ্রামে থাকবে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক বাই 18 ইন্টু 9, অর্থাৎ 9 দুগুণে 18, মানে হাফ ইন্টু এনে। একই রকম ভাবে ছিল NH3, 17 গ্রাম NH3, তাহলে এমনিতে NH3 হয়ে থাকে নাইট্রোজেনের 14 আর হাইড্রোজেনের 1 × 3 মানে 17। তাহলে 17 গ্রাম মানেই তাতে থাকবে অ্যাভোগাড্রো সংখ্যা। এখানে এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে 1 গ্রামে কত আর 17 গ্রামে কত, অর্থাৎ এটি আমাদের 1 মোলকেই নির্দেশ করছে। 17তে কত, আবার এটা এমনিতেও 17 গ্রামই হয়ে থাকে। তাহলে Na/17 × 17, তাহলে ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে যদি আমরা অনুপাত দেখতে যাই জলীয় বাষ্প আর আমাদের NH3, তাহলে দেখা যাচ্ছে যে এখানে আসছে হাফ আর NH3 হচ্ছে 1, কোনাকুনি গুণ হয়ে গেলে অনুপাতটা হয়ে যাচ্ছে 1:2। তাহলে দেখতে পাচ্ছ যে আমাদের অনুপাতটা কত হচ্ছে 1:2। এখানে অ্যাভোগাড্রো সংখ্যা হচ্ছে Na কে বোঝানো হচ্ছে। চলে আসো গ্রুপ সি। বলেছে যে 32 গ্রাম অক্সিজেন গ্যাসে কতগুলি অক্সিজেন পরমাণু আছে? তাহলে দেখো যে একটা অক্সিজেন অণু গঠন হচ্ছে কি দুটো অক্সিজেন পরমাণু নিয়ে। তাহলে সেই দিক থেকে যদি দেখা যায় যে অক্সিজেন গ্যাস মানে O2 লিখি আমরা, তাহলে O2 মানে হচ্ছে 16 × 2 32। তাহলে 32 গ্রাম মানেই আমরা এটাকে বলে থাকি 1 মোল। তাহলে দেখো যে 1 মোল অক্সিজেন অণুতে কি বলছে? না, 2 মোল অক্সিজেন পরমাণু থাকে। সুতরাং 32 গ্রামে কতটা থাকবে? না, 32 গ্রামে যদি বলি তাহলে এটা তো আমাদের একটা অক্সিজেন পরমাণু কত হয়? 16। কিন্তু যখন এটা O2 হচ্ছে তাহলে এখানে কত হয়ে যাচ্ছে? 2 মোল বোঝাচ্ছে। তাই জন্য আমরা বলছি যে 1 মোল অক্সিজেন অণুতে 2 মোল অক্সিজেন পরমাণু থাকে। কারণ এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে এটার হিসাবে পরমাণুর হিসাবে এটা 1 মোল আর অণুর হিসাবে এটা 1 মোল। তাহলে আমরা এখানে বলবো যে 32 গ্রামে যদি পরমাণু সংখ্যা হয় তাহলে সেই 2 গুণিত 6.022 × 10⁻23। নেক্সট হচ্ছে এখানে বলেছে যে মোলার আয়তন কাকে বলে? প্রমাণ তাপমাত্রা ও চাপে 1 মোল যে কোনো গ্যাসের যে আয়তন হয় তাকে আমরা মোলার আয়তন বলি, যেটার মান একটু আগে বললাম যে 22.4 লিটার। নেক্সট হচ্ছে সাইফন কোন শর্তে কাজ করে? সবাই দেখেছো যে সাইফন কেমন দেখতে হয়ে থাকে, একদিকে ছোট বাহু থাকে আরেকদিকে আরেকটা পাত্রে এরকম বড় বাহু রাখা হয়ে থাকে। এটা বায়ুমণ্ডলের চাপের উপর নির্ভর করে এই যন্ত্রটি কাজ করে থাকে। তাহলে এখানে কিছু শর্ত আছে। এক হচ্ছে সাইফনে হচ্ছে ছোট বাহুটির মুক্ত প্রান্তের উচ্চতা, এই যে বাহুটার যে উচ্চতা বড় বাহুর মুক্ত প্রান্তের উচ্চতার চেয়ে কম হবে, এই উচ্চতার চেয়ে কিন্তু কম হবে। 2, সাইফনের সর্বোচ্চ বিন্দুর উচ্চতা আর তরল পৃষ্ঠের উচ্চতার চেয়ে বেশি হতে হবে, কিন্তু বায়ুমণ্ডলীয় চাপ দ্বারা সমর্থিত তরল স্তম্ভের উচ্চতার চেয়ে কম হতে হবে। নেক্সট ছিল যে 500 ml দ্রবণে 34.2 গ্রাম সুক্রোজ, আণবিক ওজন দেওয়া আছে সুক্রোজের, গাঢ়ত্ব দ্রবণের গাঢ়ত্ব নির্ণয় করতে হবে। তাহলে দেখো যে সুক্রোজের মোল সংখ্যা ইজিলি পেতে পারি না, আমার এখানে দেওয়া আছে তার গৃহীত ওজন বাই আণবিক ওজন করলে আমি মোল সংখ্যা পেয়ে যাব।
তাহলে এটা যদি ভাগ করা হয় 0.1 মল পাওয়া যাচ্ছে। দ্রবণের আয়তন কত? 500 ml, মানে 0.5 লিটার। তাহলে গাঢ়ত্ব পেতে গেলে কি করতে হবে? মোল সংখ্যাকে আয়তন দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত আসছে না? 0.2 মোল। ক্লোরাইড আর প্রকৃত দ্রবণের মধ্যে পার্থক্য, কণার আকারে যদি দেখি যে প্রকৃত দ্রবণের কণার আকার হয়ে থাকে 1 ন্যানোমিটারের কম, আর ক্লোরাইডের দ্রবণে সেখানে 1 ন্যানোমিটার থেকে 1000 ন্যানোমিটারের মধ্যে। স্থায়িত্ব যদি বলা হয়, প্রকৃত দ্রবণ অত্যন্তই হয় স্থিতিশীল, আর ক্লোরাইড অপেক্ষাকৃত কম স্থিতিশীল, সময়ের সাথে থিতিয়ে পড়তে পারে। নেক্সট ছিল যে অ্যাসিড ক্ষারের দ্রবণে প্রশমন নির্দেশক কেন আমরা ব্যবহার করব? তাহলে অ্যাসিড এবং ক্ষার দ্রবণের প্রশমন বিক্রিয়ার নির্দেশক ব্যবহার করার কারণ, নির্দেশক যেগুলো আমরা ব্যবহার করি সেগুলো একটা নির্দিষ্ট পিএইচ পরিসরে রং পরিবর্তন করে থাকে, যা প্রশমবিন্দুর কাছাকাছি পৌঁছানোর ইঙ্গিত দেয়। এটি বিক্রিয়ার সমাপ্তি বিন্দু সঠিকভাবে নির্ধারণ করতে সাহায্য করে। 5 দাগে ছিল একটা বস্তু 6 সেকেন্ড সময় 30 জুল কার্য করছে। তাহলে একটা টাইম দেওয়া আছে আর কার্য দেওয়া আছে। তাহলে ক্ষমতা ইজিলি পেতে পারি, কারণ ক্ষমতা পি সমান লেখা হয়ে থাকে কার্য বাই সময়। তাহলে এখানে 30 বাই টাইম হচ্ছে 6। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ক্ষমতা কত হয়ে যেতে পারে? 5 ওয়াট। নেক্সট ছিল কার্যহীন বল কাকে বলে? তাহলে যে বল প্রয়োগের ফলে বস্তু সরণ হয় না, বা বলের দিকে সরণ হয় না, অথবা বল আর সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাকে কার্যহীন বলে। যেমন বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুর কেন্দ্রবিমুখী বল, সরণ স্পর্শক বরাবর হয় আর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে এইগুলো গেল আমার গ্রুপ সি এর প্রশ্ন। নেক্সট আছে গ্রুপ ডি। তাহলে দেখো গ্রুপ ডিতে বলেছে 1 মোলের সংজ্ঞা দাও। এসটিপিতে 51 গ্রাম ভরের গ্যাসের আয়তন দেওয়া আছে, গ্যাসটির আণবিক ভর। একটা তারের ইয়ং গুণাঙ্ক y, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 বর্গ একক, দৈর্ঘ্য দ্বিগুণ করলে কত বল লাগবে, কোনো বিন্দুতে চাপের রাশিমালা, এবং 5 তলা বাড়ির কোন কল থেকে সবচেয়ে ধীরে জল পড়ে, এবং বেরিয়াম সালফেটের দ্রাব্য শূন্য এর অর্থ কি। এছাড়াও কিছু প্রশ্ন আছে। স্টোন ক্যান্সার, সমান ভর বিশিষ্ট দুটোই বস্তুর গতিশক্তি দেওয়া আছে, সেখান থেকে বেগের সম্পর্ক। তাহলে দেখো 1 মোলের সংজ্ঞা কি হবে না, যে পরিমাণ পদার্থে অ্যাভোগাড্রো সংখ্যক কণা থাকবে, সেটা পরমাণু হোক অণু বা আয়ন, তাকে বলবো আমরা 1 মোল। নেক্সট হচ্ছে এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন আমরা জানি যে 22.4 লিটার হয়। এবার সেই গ্যাসের আয়তন যেটা দেওয়া আছে প্রদত্ত 67.2 লিটার, তাহলে মোল সংখ্যা বের করতে গেলে কি করতে হবে না, এমনি 1 মোল গ্যাসের আয়তন দিয়ে যদি ভাগ করি তাহলে পাওয়া গেল 3 মোল। আবার আণবিক ভর সমান লেখা হয় প্রদত্ত ভর বাই মোল সংখ্যা। তাহলে ভর দেওয়া আছে 51 গ্রাম, তাকে 3 মোল দিয়ে ভাগ করলে পাওয়া যাচ্ছে 17 গ্রাম পার মোল। নেক্সট আছে হচ্ছে একটা ইয়ং গুণাঙ্ক থেকে প্রবলেম। তাহলে দেখো প্রথমে তারের দৈর্ঘ্য দ্বিগুণ করতে বলেছে, তারের দৈর্ঘ্য দ্বিগুণ করতে হবে। তাহলে ইয়ং গুণাঙ্ক y সমান লেখা হয় অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে এফ বাই এ বাই ডেল্টা এল বাই এল করলাম। এ সমান দেওয়া আছে 1 বর্গ একক, ক্ষেত্রফল প্রস্থচ্ছেদের। এল তারের প্রাথমিক দৈর্ঘ্য, দ্বিগুণ করলে অবশ্যই ডেল্টা এল সমান এল লিখলাম। তাহলে ডেল্টা এল বাই এল সমান লেখা হলো এল বাই এল, মানে 1। ওয়াই সমান এফ বাই এ, ক্ষেত্রফল 1 বর্গ একক বাই 1। অতএব তারের দৈর্ঘ্য দ্বিগুণ করতে ওয়াই পরিমাণ বল লাগবে। কারণ এখানে তারের দৈর্ঘ্য দ্বিগুণ করতে হবে, তাহলে আগে যদি 1 থাকে পরে আর 1 বেড়েছে, দিলে দ্বিগুণ হয়েছে। তাহলে 1-এ 1 বৃদ্ধি পেয়েছে, তাহলে মোট বৃদ্ধি হচ্ছে 1। নেক্সট হচ্ছে তরলের অভ্যন্তরে চাপের রাশিমালা। তরলের অভ্যন্তরে এইচ গভীরতায় চাপের রাশিমালা যদি বের করতে হয়, তাহলে এরকম একটা আমাদের পাত্র থাকে। আমি ধরলাম এইখানে তরল থেকে এইচ গভীরতায় একটা বিন্দু নিলাম, এইচ গভীরতায় সাপোজ একটা বিন্দু নিলাম। এই বিন্দুতে আমি তরলের চাপ নির্ণয় করবো। তাহলে এর চারিদিকে একটা ক্ষেত্রফল কল্পনা করলাম, এরিয়া। এ ক্ষেত্রফল কল্পনা করে এখান থেকে আমি একটা মুক্ত পৃষ্ঠ পর্যন্ত তরল স্তম্ভ কল্পনা করলাম। তাহলে প্রথমে কি করতে হবে না, প্রথমে হচ্ছে এইচ গভীরতায় এ ক্ষেত্রফল বিশিষ্ট একটা তল কল্পনা করা হলো, দিয়ে তরলের আয়তন কি হয়, ভি সমান লিখতে পারি কি না, এই যে উচ্চতা এবং এই যে তলটা তার যে ক্ষেত্রফল এ, তাহলে এ ইন্টু এইচ হয়ে গেল তার উচ্চতা। নেক্সট হচ্ছে তরলের ভর। তাহলে ঘনত্ব সমান কি লেখা হয়, ঘনত্ব, তরলের ঘনত্ব যদি রো হয়, তাহলে আমরা জানি যে ভর বাই আয়তন, ভর বাই আয়তন। তো এখানে ভি এর ভ্যালু জানি, তাহলে আমার ভর যদি বের করতে হয় তাহলে আমি লিখবো কি রো ইন্টু ভি, ভি এর জায়গায় কি বসাবো, এ ইন্টু এইচ, তাহলে রো এইচ হয়ে গেল। এবার যদি ওজন বার করতে হয়, ওজন সমান ডাব্লু সমান আমরা শিখেছি এম ইন্টু জি, অর্থাৎ অভিকর্ষ ত্বরণের সাথে যদি গুণ করে দেওয়া হয়
ভরকে, তাহলে আমরা ওজন পেয়ে যাবো। তাহলে ওজন ডাব্লু সমান আসছে এখানে কত, রো এ এইচ ইন্টু জি। তাহলে আমাকে চাপের রাশি মতো দরকার। তাহলে চাপ সমান কি হয়, বল বাই ক্ষেত্রফল। আমরা জানি ওজন এক প্রকার বল, তাহলে সেই জায়গায় লিখছি যে রো এ এইচ জি বাই ক্ষেত্রফল কত ছিল এ, তাহলে এটা ক্যান্সেল, পড়ে থাকলো রো এইচ জি। তাহলে এটাই হয়ে গেলো তরলের কোনো বিন্দুতে চাপের রাশিমালা। নেক্সট আছে একটি 5 তলা বাড়ির কোন তলার কল থেকে সব থেকে ধীরে জল পড়বে। তাহলে দেখো যে সব থেকে উপর তলার অর্থাৎ পঞ্চম তলার কল থেকে সব থেকে ধীরে জল পড়ে, কারণ জলের চাপ উচ্চতার উপর নির্ভর করে। যত উপরে যাওয়া যায় জলের উচ্চতা তত কমে, চাপও কমবে। নেক্সট আছে বেরিয়াম সালফেটের দ্রাব্যতা শূন্য, এর অর্থ কি বোঝাচ্ছে। বেরিয়াম সালফেটের দ্রাব্যতা শূন্য এর অর্থ হচ্ছে যে বেরিয়াম সালফেট জলে অদ্রবণীয়। তাহলে দেখো জলে প্রায় অদ্রবণীয়, এটি জলে দ্রবীভূত হয় না বা খুব সামান্য পরিমাণে দ্রবীভূত হয়, যা প্রায় নগণ্য। একটি সলের উদাহরণ কি হবে, স্টার্চ সল হবে, স্টার্চ আর জলের মিশ্রণ, বা সোনার সল লিখতে পারি। নেক্সট প্রশ্ন ছিল যে সমান ভর বিশিষ্ট দুটি বস্তুর গতিশক্তির অনুপাত 1:4। তাহলে আমি তাদের যদি বেগ ধরা হয় তাহলে v1 v2, তাহলে তাদের মধ্যে একটা রিলেশন। তাহলে গতিশক্তির সূত্র আমরা সকলেই জানি যে কাইনেটিক এনার্জি হয় হাফ mv স্কোয়ার, এবং দুটি বস্তুর জন্য যদি গতিশক্তি ক্যালকুলেশন করতে হয় তাহলে একজনের ভর m1 একজনের বেগ v1, তাহলে প্রথম বস্তুর যদি কাইনেটিক এনার্জি হয় তাহলে হাফ m1 v1 স্কোয়ার, এবং একই রকম ভাবে দ্বিতীয় বস্তুর হবে হাফ m2 v2 স্কোয়ার। তাহলে এখানে বলে দেওয়া আছে বস্তু দুটির ভর সমান, তাহলে m1 m2 না বলে আমি m বলতে পারি। তাহলে তখন কাইনেটিক এনার্জি প্রথমটার ক্ষেত্রে হয়ে যাচ্ছে হাফ m v1 স্কোয়ার, এবং দ্বিতীয়টার ক্ষেত্রে হয়ে যাচ্ছে হাফ m v2 স্কোয়ার। এবার দুজনে যদি আমরা অনুপাত করি, দেওয়া আছে গতিশক্তির অনুপাত, তাহলে প্রথমটা দ্বিতীয়টা কাইনেটিক এনার্জির অনুপাত 1/4। তাহলে প্রথম জনের কাইনেটিক এনার্জি এসছে হাফ m v1 স্কোয়ার, তো বসিয়ে দিলাম, এবং দ্বিতীয় জনের কাইনেটিক এনার্জি হাফ m v2 স্কোয়ার, সেটাও বসিয়ে দিলাম, সমান 1/4 বলে দেওয়া আছে। তাহলে উভয় পক্ষকে যদি আমরা হাফ বাতিল করা হয় তাহলে এটা হাফ বাতিল, এম এম ক্যান্সেল, তাহলে পড়ে থাকছে v1 স্কোয়ার বাই v2 স্কোয়ার সমান 1/4। তাহলে v1 বাই v2 সমান কত হয়ে যাবে, তাহলে v1 বাই v2 সমান কত হয়ে যাবে না রুট ওভার অফ 1/4। তাহলে সেখান থেকে আমি লিখতে পারি যে 1/2, অর্থাৎ এই যে v2 সমান আমরা কি পাচ্ছি, v2 সমান পাচ্ছি 2v1। তাহলে এটাই হয়ে গেল আমাদের রিলেশন। নেক্সট আছে স্টোন ক্যান্সার কি। তাহলে স্টোন ক্যান্সার হলো অ্যাসিড বৃষ্টির কারণে ঐতিহাসিক ভবন, স্মৃতিস্তম্ভ, পাথরের কাঠামোর ক্ষয়, অ্যাসিড বৃষ্টিতে থাকা সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, পাথরের যে ক্যালসিয়াম কার্বনেট CaCO3 এর সাথে বিক্রিয়া করে পাথরকে দুর্বল করে দেয়। নেক্সট বলেছিল যে বলয় পরীক্ষার সাহায্যে বা রিং টেস্টের সাহায্যে যে যৌগটা উৎপন্ন হয় তার নাম হচ্ছে কিন্তু নাইট্রাসো ফেরাস সালফেট। তার নাম নাইট্রাসো ফেরাস সালফেট। সংকেত কি না FeH2O5 NOSO4। নেক্সট আছে যে দুটি পাত্রে HCl আছে আর H2SO4 এর জলীয় দ্রবণ আছে, রাসায়নিক পরীক্ষার সাহায্যে কিভাবে শনাক্ত করা যায়। তাহলে এটা পরীক্ষা শনাক্তকরণ যদি পরীক্ষা করতে হয় তাহলে আমি ইউজ করব কি না বেরিয়াম ক্লোরাইড BaCl2। তাহলে সালফিউরিক অ্যাসিডের সঙ্গে যদি বেরিয়াম ক্লোরাইডের বিক্রিয়া হয় তাহলে সাদা পদক্ষেপ পড়ে বেরিয়াম সালফেটে, এবং যা অ্যাসিডে দ্রবীভূত হবে না। তাহলে H2SO4 প্লাস বেরিয়াম ক্লোরাইড করলে তাহলে বেরিয়াম সালফেটের একটা সাদা পদক্ষেপ পড়বে, সাথে হাইড্রোক্লোরিক। কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিডের শনাক্তকরণে কি হবে না হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু বেরিয়াম ক্লোরাইডের দ্রবণ যোগ করলে পদক্ষেপ তৈরি হবে না। নেক্সট ছিল যে প্রমাণ করো যে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রমাণ, ম্যাক্সিমাম স্কুলে পাবে এই প্রমাণটি, যে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তি। তাহলে 3টে পয়েন্ট নিয়ে নেওয়া হবে এই বিন্দুতে টপ পজিশনে, তারপর সেখান থেকে যে পাথরটা আমাদের নেক্সট যে পজিশনে আসবে সেখানে, এবং লাস্ট হচ্ছে গ্রাউন্ড পজিশন ভূমি স্পর্শ করার মুহূর্তে। তাহলে এই 3টে পজিশনে আমাকে যদি ক্যালকুলেশন করি তাহলে দেখা যাবে যে এখান থেকে টোটাল যে উচ্চতা সেটা হচ্ছে h, এবং এখান থেকে এই যে ডিস্টেন্সটা এটা x, এবং বাকি পড়ে থাকছে তাহলে এই যে ডিস্টেন্সটা সেটা h মাইনাস x। তাহলে এখানে যদি প্রবলেমটা দেখো যে সর্বোচ্চ উচ্চতায় গিয়ে কি হবে, পাথর তোলাম একটা ছুড়লাম আমরা ভূমি থেকে, তাহলে সেটা একটা উচ্চতায় গিয়ে স্থির হয়ে যাবে, অর্থাৎ সেখানে গতিশক্তি 0 হয়ে যাবে, এবং সেখানে স্থিতিশক্তি সঞ্চয় হবে। স্থিতিশক্তির ফর্মুলা mgh, কারণ ভূমি থেকে h উচ্চতায় আছে এই পাথরটি a পজিশনে। তাহলে এটা আমার a পজিশনের জন্য, এটা b পজিশনের জন্য, এটা c পজিশনের জন্য। তাহলে সেখানে mgh মোট যান্ত্রিক শক্তি কি হয়, স্থিতিশক্তি আর গতিশক্তির যে সমষ্টি তাকেই বলে। তাহলে এখানে টপ পয়েন্টে mgh হলো। মাঝের কোনো বিন্দুতে আসলাম, অর্থাৎ পাথরটা এখন x ডিস্টেন্স চলে এসেছে, তাহলে এই ডিস্টেন্স যখন চলে এসেছে তখন এইখানে একটা তার বেগ আছে, সেটা সমান v স্কোয়ার সমান কি হয় 2gh। অর্থাৎ
এখানে আমি 2g h মাইনাস এক্স লিখবো, এবং গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, তাহলে হাফ এম ভি স্কোয়ারের ভ্যালু বসালাম, তাহলে পাওয়া গেল এম জি এইচ মাইনাস এক্স, এবং এই পয়েন্টে পোটেন্সিয়াল এনার্জিও যদি দেখি তাহলে এম জি এক্স। তাহলে এবার মোট যান্ত্রিক শক্তি এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাওয়া গেল বি পয়েন্টেও এম জি এইচ, এবং একই রকম ভাবে সি পয়েন্টেও আমরা পাবো এম জি এইচ। অর্থাৎ তিনটে পয়েন্টেই আমরা দেখছি যে এনার্জিটা পাচ্ছি সেটা এম জি এইচ পরিমাণ। অর্থাৎ কি হচ্ছে এখানে, যে মোট যে যান্ত্রিক শক্তি যেটা পাচ্ছি সেটা কিন্তু সব পয়েন্টে সেম, অর্থাৎ ইকুয়াল থাকবে। অর্থাৎ অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যে কোনো বিন্দুতে কি হবে, মোট যান্ত্রিক শক্তিটা কিন্তু ধ্রুবক থাকবে। তাহলে এখানে যতগুলো প্রবলেম এবং প্রশ্ন ছিল তার সম্পূর্ণ সমাধান আমরা করে নিলাম। দেখা হচ্ছে পরবর্তী স্কুলে।